বর্তমানে আপনারা যারা ইউরোপে আসবেন তাদের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এস্তোনিয়া। এস্তোনিয়াতে আসা এতটাই সহজ যেটা ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন, কোন লয়ারের সহযোগিতা নিতে পারবেন, রিক্রুটিং এজেন্সিগুলো কোথায় পাবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, কি কি কাজের অপরচুনিটি রয়েছে। আপনি কি জানেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ যেটার ভিসা রেশিও 98%, তার মানে 100 জন আবেদন করলে 98 জনকে সিদ্ধান্ত নিতে পারতেছেন না এস্তোনিয়ায় আপনারা কি ভিজিট ভিসায় আসবেন বা ওয়ার্ক ভিসায় আসবেন না কোন ভিসায় আসবেন এবং কোন ভিসার কি কি সুযোগ সুবিধা, কতদিন থাকতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও, সেটা হচ্ছে এস্তোনিয়া নিয়ে। কারণ এই এস্তোনিয়া নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন এবং আমি রিসেন্টলি দেখতেছি বাংলাদেশে এটা মানে দিন দিন হাইপে উঠতেছে। বাট আপনারা যে বাস্তব সত্যগুলা সেগুলা কিছুই জানতেছেন না। আপনারা অনেকে চিন্তা করতেছেন ভিজিট ভিসায় আসবেন, আবার অনেকে চিন্তা ভাবনা করতেছেন ওয়ার্ক ভিসায় আসবেন। আপনারা এজেন্সি খুঁজে পাচ্ছেন না, আপনারা কোথায় আবেদন করবেন, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আপনারা। সো ভিউয়ার্স, এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিওটি যারা এস্তোনিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার যে ওয়ার্ক পারমিটের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে। ফার্স্ট অফ অল আমি বলবো সি ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার ডি ক্যাটাগরি, আর তারপর হচ্ছে আপনার লং টার্ম ভিসা। সি ক্যাটাগরি বেসিক্যালি আপনার কি হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনাকে এখানে 180 দিনের একটা মেয়াদ দিয়ে দিবে, বাট আপনি এখানে 90 দিন স্টে করতে পারবেন। আই মিন এটাকে আপনারা ধরতে পারেন যে 3 মাসের যে সিজনাল ওয়ার্ক গুলা সেগুলা বা আপনার ভিজিট ভিসা। আর ডি ভিসার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার 2 বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি, তারও যে উপরে থাকে সেগুলো। বাট এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনার 548 দিন স্টে করতে পারবেন। আর লং টার্ম যে ভিসাটা সেটা আপনার একদমই উন্মুক্ত, সেটা আপনার 2 বছর হতে পারে, 1 বছরের হতে পারে। এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার যে যা আপনাকে নিয়োগ দিচ্ছে, আই মিন যে কোম্পানির মালিক, তার উপর মানে ডিপেন্ড করে সে আপনাকে কতদিনে কন্ট্যাক্ট করে দিচ্ছে সেটার উপরে। তো আপনার এই ভিসা ক্যাটাগরির উপরে আপনার অনেক কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্ভর করে। দেখা যাচ্ছে বাংলাদেশের যে এজেন্সিগুলা, আমি কোনোটাই ট্রাস্টেবল না, তারপর আমি বলতেছি বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি বর্তমানে এস্তোনিয়া লুক পাঠাচ্ছে বা পাঠাতে চাচ্ছে, তারা বেসিক্যালি কি করতেছে, তারা আপনাদেরকে ভিজিট ভিসা, আই মিন যে শর্ট টার্ম যে ভিসাটা সেখানে পাঠাচ্ছে। আই মিন সি ক্যাটাগরি যে ভিসাটা সেটা আপনাদেরকে পাঠাচ্ছে। ফার্স্ট অফ অল এখানে ক্যাটাগরি রয়েছে। সি ক্যাটাগরির ভিতরে আপনার ভিজিট ভিসা হয়, তারপর আপনার এখানে আপনার সিজনাল যে ওয়ার্কটা সেটা হয়। যদি আপনি ভিজিট ভিসা এখানে আসেন তো দেখা যাচ্ছে এখানে আপনি আর কোনো ভিসা এক্সটেনশন করতে পারবেন না। আই মিন আপনি চাইলেও এখানে আর সেই ভিসার মেয়াদটা বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে হবে, বাট অবৈধভাবে। তার কারণ হচ্ছে 90 দিন থাকার পর আপনার এটা অবৈধ হয়ে যাবে। আর যদি সিজনাল ভিসায় আসেন, দেখা যাচ্ছে যে যদি এমপ্লয়ার, দেখেন এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। আপনি 3 মাসের একটা সিজনাল ভিসায় আসলেন, যদি আপনার সেই মালিক বা আপনি যেখানে গেছেন বা যার মাধ্যমে গেছেন, যে যার কাজ করতেছেন, সে যদি চায় আপনাকে ভিসা এক্সটেনশন করে দিতে পারবে। এটা একটা প্লাস পয়েন্ট, বাট ভিজিট ভিসা ইম্পসিবল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লং টার্ম যে বিষয়টা, এটার ফ্যাসিলিটিটা সবচেয়ে বেশি। এখানে আপনি লং টার্ম ভিসায় আসলে অবাধে যে অন্যান্য দেশগুলো রয়েছে সেখানে আপনি ঘোরাফেরা করতে পারবেন, মানে মনে যখন চাইবে তখনই আপনি যেতে পারবেন। তো আমি মনে করি এটা আপনাদের জন্য একটা ভালো সুযোগ এবং ভালো অপরচুনিটি। তার কারণ হচ্ছে এখানে যদি আপনি ভিসার জন্য আবেদন করেন, সেটা হোক ভিজিট ভিসা, সেটা হোক ডি ক্যাটাগরি ভিসা, সেটা হোক লং টার্ম ভিসা, যে কোনো ভিসার জন্য যদি আপনি আবেদন করেন, দেখা যাচ্ছে 100 জন আবেদন করলে আপনার 98 জনকে ভিসা দিচ্ছে, 2 জনকে রিজেক্ট করে দেয়। তো ভিসা রেশিওর দিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই সুযোগটা আপনারা নিতে পারেন যারা আপনারা ইউরোপে আসতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নাগরিকত্বের যে বিষয়টা সেটা খুব অল্প সময়ের ভিতরে পাবেন। মানে 5 বছর যদি আপনি এখানে লিগেল ভাবে স্টে করেন, তো তাহলে আপনি 5 বছর পরেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন। যে জিনিসটা ইউরোপের অন্যান্য যে সেন্ট্রাল ইউরোপের দেশগুলো রয়েছে সেখানে যে জিনিসটা হয়, 5 বছর পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন, আপনার পাসপোর্ট আসতে আরো 5-7 বছর লেগে যেতে পারে, 10 বছর লেগে যেতে পারে। বাট এখানে আপনি লিগেল ভাবে থেকে 5 বছর পর আবেদন করলে আপনার আবেদনের উইদিন 2 থেকে 3 মাস বা 6 মাস, এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে সে সময় কেমন রয়েছে। বাট অন্যান্য যে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলা, এগুলোর মতো না যে 5 বছর 7 বছর পর আপনি পাসপোর্টটা পাবেন। সো আমি মনে করি এটা একটা ভালো অপরচুনিটি। আর স্যালারি যে বিষয়টা সেটা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি এখানে নন স্কিল ওয়ার্কার হিসেবে আসেন, তো মোটামুটি 850 থেকে 900 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর যদি স্কিল ওয়ার্কার হয়ে আসেন তাহলে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার যে ডকুমেন্টসের বিষয়। এখানে আপনার যে জিনিসটা ম্যান্ডেটরি পাসপোর্ট, এবং সেটা বৈধ থাকতে হবে। মিনিমাম আপনার 1 বছর থেকে 2 বছরের মেয়াদ রাখা ভালো, বাট বলার থাকে 6 মাস। আমি
6 মাস কেন বলবো, আমি যেহেতু দিব নতুন ভাবে দেই, আমি 1 বছর থেকে 2 বছর পর্যন্ত মেয়াদ রাখবো। তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আপনার ইউরোপিয়ান স্টাইলের ছবি, তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপর আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এই যে বেসিক যে ডকুমেন্টস গুলা এগুলো আপনার লাগবে। এছাড়া আপনি চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনি যদি কোনো কাজে থেকে থাকেন সেটার যদি কোনো সনদপত্র থেকে থাকে সেটা, অ্যাকচুয়ালি আমি বলবো যে এক্সট্রা যে জিনিসগুলা, আই মিন যে ম্যান্ডেটরি সারা এক্সট্রা যে জিনিসগুলো আপনারা যত দিতে পারেন সেটা যদি প্রপার এবং লিগেল হয় এবং সবকিছু মানে একদম সঠিক হয় তাহলে ভালো, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এটা এই যে ম্যান্ডেটরি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম এর বাইরে আপনার যা লাগবে সেটা আপনার কোম্পানি আপনাকে বলে দিবে এবং আপনি সেই অনুসারে জমা দিবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কোথায় আবেদন করবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসতেছে বা যারা আবেদন করতে চায়, তো বেসিক্যালি দেখা যাচ্ছে তাদেরকে ভিজিট ভিসাই দেয়। ভিজিট ভিসা 50-50 চান্স। আপনি সাদা পাসপোর্ট নিয়ে এস্তোনিয়ার জন্য আপনি কোনো এজেন্সিতে গেলেন, তারা ওয়ার্ক ভিসার নাম করে বা সিজনাল ভিসার নাম করে আপনাকে ভিজিট ভিসা ধরিয়ে দিবে, ভিজিট ভিসার জন্য আবেদন করবে। দেখা যাচ্ছে 100 জন আপনারা আবেদন করবেন, সেখান থেকে আপনার একজন ভিসা পাবেন। তো আপনাদের কাছে ভিসার রেশিওটা কম মনে হতে পারে। কেন এরকমটা হচ্ছে? তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আপনি সাদা পাসপোর্টে ভিজিট ভিসাটা আপনারা সবখানে জানেন, এটা ডিপেন্ড করে আপনার লাকের উপর, আপনার ট্রাভেল হিস্টোরি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স মোটামুটি ভালো থাকতে হবে। অ্যাজ এ ট্রাভেলার আপনি যে একজন মানে ভ্রমণ করেন, আপনি যে ঘুরতে ভালোবাসেন, এই জিনিসটা আপনার প্রুভ করতে হবে তাদেরকে, বাট আপনার এজেন্সি সেটা প্রুভ করে না। ওই যে আপনার কাছ থেকে 2-4-5 লাখ টাকা খাওয়ার ধান্দা করে তারা আবেদন করে দেয়। তো এটা থেকে সাবধান। আর যদিও দুই একটা অথেন্টিক এজেন্সি কাজ করে, তো এটা আপনার খুঁজে বের করতে হবে। ঢাকাতে অনেক রিক্রুটিং এজেন্সি পাবেন যাদের আরএল নম্বর রয়েছে এবং মানে বৈধভাবে বিদেশে লোক পাঠায়। আপনারা সেই সকল এজেন্সি যাচাই বাছাই করে যারা এস্তোনিয়ার জন্য একজ্যাক্টলি কাজ করে তাদের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে কোথাকার না কোথাকার এক এজেন্সি এলাকার পাড়াতো মামাতো ভাই, তার কারণ এখন এস্তোনিয়া হাইপে, তারা বলবে আমি তোমাকে আবেদন করে দিতে পারবো। বাট এইগুলাতে না গিয়ে আপনারা ভালো একটা এজেন্সি যাচাই বাছাই করে তারপর আবেদন করার চেষ্টা করবেন। তো চলুন, যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি এবং কিছু ওয়েবসাইট শেয়ার করে দিচ্ছি, এটা আপনার জন্য অনেক উপকার হতে পারে। আপনি যদি এগুলোতে প্রপার ওয়েতে আপনি আবেদন করতে পারেন তো তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভিসা পাবেন। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার ফার্স্ট আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনি ওয়ার্ক ইন এস্তোনিয়া লিখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে লেখার পরে আমি যেটাকে মার্ক করে দিছি আপনারা সেখানে ঢোকেন। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে, বাট এখানে দেখা যাচ্ছে আপনি শুধু ঢুকতে পারবেন, কাজ পাবেন, বাট আবেদন করতে পারবেন না। এই জিনিসটা অনেকেই জানে না। সো আমি যে মার্ক করে দিলাম আপনারা এখানে যান, যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে দেখবেন এখানে বিভিন্ন জব অফার রয়েছে, আপনি চাইলে এখানে সার্চ করতে পারবেন ক্লিনিং, ড্রাইভিং, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের কাজ। বাট আমি আপনাদেরকে বলে দিই, আমি যে ওয়েবসাইটটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা বেসিক্যালি যারা হাইলি স্কিল তাদের জন্য। এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভ্যাকেন্সি খালি রয়েছে, কতটুকু কাজ রয়েছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে রয়েছে। এইখান থেকে আপনি কি করবেন, আপনি অ্যাপ্লাই করবেন, আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন। সো যদি কোম্পানি আপনাকে চুজ করে আপনার আবেদন কিভাবে করবেন সেখানেই দেওয়া আছে, যেভাবে বলতেছে সেভাবে করবেন। যদি কোম্পানি আপনাকে চুজ করে উইদিন 15 ডেজ মানে 15 দিনের ভিতরে তারা আপনাকে মেল করবে। মেল করার পরে তারা কি কি ডকুমেন্টস চাচ্ছে, আপনার কাছে কি কি চাবে, এভরিথিং সবকিছু তারা আপনাদের সঙ্গে শেয়ার করে দিবে। তো আশা করি এটা একটা ভালো অপরচুনিটি আপনাদের জন্য, আপনারা এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন এস্তোনিয়া আসার জন্য। আর 2 নম্বরে আমি যেটা বলবো, এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার হোল ইউরোপের জন্য, বাট এখানে স্পেসিফিক আপনি এস্তোনিয়ার জন্য করতে পারবেন। এখানে আপনি জব টাইটেলটা দিয়ে এখানে তারপর আপনি কোন দেশের জন্য করতে যাচ্ছেন, কোন ক্যাটাগরির জন্য করতে যাচ্ছেন, এভরিথিং সবকিছু দিয়ে দেখা যাচ্ছে আপনি সার্চ দিলে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক খুঁজে পাবেন। বাট এখানে যে মোস্ট প্রবলেমটা যেটা দাঁড়ায়, এদের সঙ্গে আগে আপনার মেসেজ, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে আগে মেসেজে কমিউনিকেশন করতে হবে। তারা আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে, এই রেফারেন্স নাম্বারের থ্রুতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাট এটা একটু জটিল প্রক্রিয়া। আরেকটা জিনিস ভালো হয় যে সেটা হচ্ছে আপনার ইনডিড। আপনার যদি ইনডিডে অ্যাকাউন্ট খোলা থাকে এটা আপনার জন্য বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে ইনডিডে আপনি সবকিছু সিবি এভরিথিং সবকিছু দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে হয়। সো দেখেন আমি এখানে আপনার কিছু কোম্পানির নাম দিয়ে দিলাম, এটা আমার ইনডিড অ্যাকাউন্ট থেকে বের করা। আপনারা চাইলে সরাসরি এই নামগুলো নিয়ে গুগলেও সার্চ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করতে পারবেন। তো মনে করি এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। আমি ফার্স্ট যে ওয়েবসাইটের কথা বলছিলাম, আই মিন নাম্বার একে, সেই ওয়েবসাইটে আপনি যদি সার্চ দেন এখানে দেখতে পাচ্ছেন বোল্ট, এটা একটা মানে ফুড ডেলিভারি কোম্পানি, আপনারা চাইলে এখানেও কাজ করতে পারবেন। সো এটা একটা ভালো অপরচুনিটি। যদি আপনারা নিজে নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আগে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি লাগবে, তারপর হচ্ছে আপনার কভার লেটার। এই দুইটা জিনিস থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনার আমি যে সকল ওয়েবসাইটগুলোর কথা বললাম সেখানে। আর যদি কোম্পানি আপনাকে চুজ করে নেয় তারপরে তারা আপনাকে যে ডকুমেন্টসগুলোর কথা বলবে সেই ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দিবেন। তো আশা করি জিনিসটা আপনার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে।
আর এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সি। এই এজেন্সিগুলো বেসিক্যালি কি করে, দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা তারা নেবে না। আপনারা যদি তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন, আমি এখানে যে নামগুলো দিলাম এই নামগুলো নিয়ে আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন। সার্চ করার পরে যে নামটা আসবে সেটাতে ঢুকে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা তাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো, মেইল, তাদের সঙ্গে যোগাযোগ করার যে ওয়েগুলা সেগুলো খুঁজে বের করেন। আর যদি সেটাও না পান, তো এখন আমি আপনাকে এস্তোনিয়ান 2জন লয়ারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আশা করি এটাও আপনার উপকারে হবে। সেই লয়ারকে আপনারা সরাসরি মেল করতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সো আমি মনে করি এস্তোনিয়া যদি আপনারা আসতে চান, নিজেদের যে ওয়েগুলা আগে নিজেরা চেষ্টা করে দেখেন। তার কারণ বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো কাজ করে এটাতে ভিসা হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, আর আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাটা থাকে। বাট যদি ভালো অথেন্টিক এজেন্সি খুঁজে পান তো তাহলে আবেদন করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আগে নিজেরা একটু ট্রাই করে দেখেন, সেক্ষেত্রে আপনার খরচটাও কম হবে। দেখা যাচ্ছে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি যান তো আপনার জাস্ট প্লেন ভাড়া আর যে এম্বাসি ফিটা সেটা লাগবে, এবং সেটা দিয়ে দিলেই মোটামুটি আপনি ওখানে চলে যেতে পারবেন। তারপর আপনার স্যালারি থেকে মানে প্রতি মাসে অল্প কিছু টাকা তারা কেটে নিয়ে আপনার যে এজেন্সির সঙ্গে যে কন্ট্রাক্টটা থাকবে সেটা পূরণ করে নেবে। আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক যে কোন কাজগুলোর ডিমান্ডগুলো আপনার সবচেয়ে বেশি। দেখেন এস্তোনিয়া অনেক মানে প্রযুক্তি উন্নত একটা দেশ। এখানে যে প্রযুক্তিগুলা সেটা মোটামুটি ইউরোপের যে অন্যান্য সেন্ট্রাল ইউরোপের যে র্যাঙ্কিং আমরা যেগুলোকে চিনি, ইটালি, ফ্রান্স বা ডেনমার্ক বা পর্তুগাল, এদের চাইতেও কম্পিটিটিভ, মানে এদের থেকেও ভালো তাদের ব্যবস্থা। এভরিথিং সবকিছু তারা ডিজিটালাইজড। সো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে চাইলে আইটি সেক্টরগুলো যে রয়েছে এগুলোতে কাজ করতে পারেন, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম সেক্টর, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি রয়েছে। তার কারণ হচ্ছে এখানে জনসংখ্যা কম, আর এখানে যে জনসংখ্যা তার তুলনায় কাজের চাহিদাটা এবং কাজের যে পরিধিটা সেটা অনেক বেশি, যার জন্য তারা বাইরে থেকে কর্মী হায়ার করে। আপনি চিন্তা করে দেখেন, একটা সেনজেন দেশ সে আপনাকে 98% ভিসা রেশিও দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের স্কিল ওয়ার্কার দরকার, বা নন স্কিল ওয়ার্কার যদি আপনি হন সেক্ষেত্রে আমি বলবো যারা স্কিল ওয়ার্কার, যাদের ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়ে যারা এক কথায় অভিজ্ঞ, তারা আপনারা ফার্স্ট চয়েসে রাখতে পারেন এস্তোনিয়াকে। আর যারা নন স্কিল ওয়ার্কার, কোনো কিছু জানেন না, আমি তাদেরকে বলবো ছোটখাটো কিছু কাজ শিখে আসেন। আসার পর দেখা যাচ্ছে আপনার ক্লিনার, ড্রাইভার, ফুড ডেলিভারি এইসব কাজগুলো আপনারা করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক আপনার ভিসা প্রসেসিং এবং যে খরচটা সেটা কেমন লাগতে পারে। ভিসা প্রসেসিং এর বিষয়ে আমি যেটা বলবো, যারা শর্ট টার্ম ভিসার জন্য আবেদন করবেন, সিজনাল ওয়ার্ক বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, তারা আপনারা চাইলে বাংলাদেশে অবস্থিত জার্মান এম্বাসিতে আপনাদের কাজকর্মগুলো শেষ করতে পারবেন। আর যদি লং টার্ম ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার বর্তমানে ইন্ডিয়া যেতে হবে, এটা মাস্ট। ওখানে যে কনসুলেট অফিস রয়েছে সেখানে আপনি সেবা নিতে পারবেন। বাট আপনি যদি এখন আবেদন করেন, আমি আশা করি বাংলাদেশে ইনশাল্লাহ ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো রয়েছে সব দেশের এম্বাসি হওয়ার কথা। তো এখন যদি আপনি আবেদন করেন উইদিন 2-3 মাস পরে আপনি পারমিট এভরিথিং সবকিছু মিলাই দেখা যাচ্ছে আপনার 2 থেকে 3 মাস বা 4 মাস একটা সময় লেগে যাবে। ইনশাল্লাহ এর ভিতরে বাংলাদেশে আমি আশা করি এবং দোয়া করি যে বাংলাদেশে সবগুলা ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন, নন সেনজেন সবগুলা দেশের কনসুলেট অফিস হোক, ভিসা সেন্টার হোক বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে হোক, একটা না একটা ব্যবস্থা চলে আসবে। সেক্ষেত্রে এখন বর্তমানে আপনার অন্য কোনো ওয়ে নেই, ইন্ডিয়া যেতে হবে লং টার্মের জন্য। বাট আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারে এটা বাংলাদেশে করতে পারবেন। আর খরচের যে বিষয়টা, আপনি যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা নিজে নিজে করেন সেটা বেসিক্যালি অ্যারাউন্ড 1,50,000 থেকে শুরু করে 2 লাখ টাকার মতো ভেরি করবে। জাস্ট আপনার প্লেন ভাড়া, এম্বাসি ফি, এই যে আনুষঙ্গিক খরচগুলো সেটা। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজ্যাক্টলি যে অ্যামাউন্ট আমি সেটা উল্লেখ করতেছি না, বাট আমি জাস্ট ধারণা দিচ্ছি 8 থেকে 10 লাখ টাকা বা 12 লাখ টাকা চার্জ করতে পারে। তার কারণ এটা একটা নতুন দেশ এবং এদেশের বাংলাদেশিদের যে আনাগোনা বা বাংলাদেশিদের যে সংখ্যাটা সেটাও পরিমাণে খুবই কম। সেক্ষেত্রে এখানে ওয়ার্ক পারমিট ম্যানেজ করাটা বাংলাদেশি এজেন্সিদের জন্য অনেক টাফ। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি আসেন তো আপনার এজেন্সির সঙ্গে একটা মানে দর কষাকষির একটা সিস্টেম আপনারা পাবেন। বাট বারবার কিন্তু বলতেছি ভাই, প্রতারিত হবেন না। ভালো একটা এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করবেন, তারপর আবেদন করবেন। সেক্ষেত্রে 8 থেকে 10 লাখ টাকা বা 12 লাখ টাকা এটা আপনার জন্য এনাফ। তো চলুন এবার ওভারঅল একটা ডিসিশন আসা যাক যে 2025 সালে এস্তোনিয়া আপনার জন্য কেমন হবে। দেখেন ভাইয়া, অন্যান্য দেশে যে প্রবলেমগুলো চলতেছে সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি এস্তোনিয়ার জন্য আবেদন করতে পারেন। যদি বাংলাদেশ থেকে আবেদন করেন অথেন্টিক ভালো একটা মাধ্যম দিয়ে তারপর আবেদন করবেন। আর যদি মিডল ইস্ট থেকে করে থাকেন, মিডল ইস্টের সব দেশেই মোটামুটি এস্তোনিয়ার এম্বাসি রয়েছে এবং কনসুলেট সেবার অফিস রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করে সহায়তা নিতে পারেন। সো আমি বলবো যে ওভারঅল আপনারা চাইলে এস্তোনিয়ার জন্য আবেদন করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে।
এবং এখানে আপনি খুব কম সময়ে নাগরিকত্ব পাবেন, স্যালারিটা মোটামুটি ভালো পাবেন, আর কাজের যে পরিধিটা সেটাও আপনি ভালো পাবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমি মনে করি যে অন্যান্য দেশে যে প্রতারিত বা যে ঝামেলাগুলো হচ্ছে সেদিকে তাকিয়ে হলো আপনি এস্তোনিয়ার জন্য আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করতেছে না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এস্তোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।